সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ ধরিয়ে দিল ডিএ নিয়ে কর্মচারীদের সংগঠন। যে আদালতের নির্দেশ পরেও, অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল 5ই ফেব্রুয়ারি, সেই নির্দেশ মেনে কেন বকেয়া 25% ডিএ দেয়া হচ্ছে না, কবে দেয়া হবে সেই প্রশ্ন তুলেছেন তারা। সুপ্রিম কোর্টের রায়ের পরও কোনো সিদ্ধান্ত নয় কেন, কেন নোটিশ ধরানো হলো এবং নোটিশে কি কি তারা উল্লেখ করেছেন, আরো বিশদে জানাবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জানাও সৌভিক। দেখো, প্রথমত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের তরফ থেকে যারা আইনজীবীরা রয়েছেন তারা নোটিশ পাঠিয়েছেন রাজ্যের মুখ্য সচিবকে এবং অর্থ সচিবকে। এবং এই নোটিশ পাঠানোর কারণ হলো, তোমার মনে থাকবে যে গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের তরফ থেকে যখন নির্দেশ দেওয়া হয় এই মহার্ঘ ভাতা সংক্রান্ত বা ডিএ সংক্রান্ত মামলায়, সেই মামলায় বলা হয়েছিল যে অবিলম্বে এই বকেয়া যে ডিএ রয়েছে তার 25% দিয়ে দিতে হবে। এখন কর্মচারীদের বক্তব্য হচ্ছে সে বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এই সরকারের তরফ থেকে নেওয়া হয়নি। এবং তাদের বক্তব্য হলো যে যখন সুপ্রিম কোর্টের তরফে এই নির্দেশ দেওয়া হয় তার ঠিক পরেই তারা এবং তাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যায়, তারা নবান্নে যান এবং গিয়ে সেখানে এই রায়ের যে কপি রয়েছে এবং রায়ে কি বলা রয়েছে সেই সম্পর্কে প্রশাসনিক শীর্ষকর্তাদের অবগত করে আসেন, নোটিশ দিয়ে আসেন। কিন্তু তারপরেও এই বকেয়া ডিএর 25% মেটাবার বিষয়ে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট দিক নির্দেশ বা স্পষ্ট কোনো বার্তা নেই। সেই কারণেই তারা অবমাননার এই নোটিশ তারা এ রাজ্যের অর্থ সচিবকে এবং মুখ্য সচিবকে পাঠিয়েছেন। ফলে এখন দেখার এই নোটিশ পাওয়ার পরে নবান্নের তরফ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। তোমার মনে থাকবে যে এই মামলায় যখন 5ই ফেব্রুয়ারি নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশে এটাও বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে যে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল যারা নজর রাখবেন যে সুপ্রিম কোর্টের নির্দেশকে পালন করা হচ্ছে কিনা, সেই কমিটি তারা কিন্তু আগামী 6ই মার্চের মধ্যে তারা এই গোটা বিষয়টাতে যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাটা তারা করে ফেলবেন। অর্থাৎ কিভাবে এই ডিএ মেটানো হবে, কদফায় ডিএ মেটানো হবে সেইটা তারা পরিকল্পনা করে ফেলবেন। এবং তার পাশাপাশি 31শে মার্চের মধ্যে প্রথম যে কিস্তির ডিএ রয়েছে এরকম হওয়ার সেই নির্দেশও সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল। ফলে তার যে সময়সীমা রয়েছে, গাইডলাইন রয়েছে, সেটা এখনো কিছুটা বাকি রয়েছে। কিন্তু 25% মিটিয়ে দেওয়ার বিষয়ে অবিলম্বে সেই পদক্ষেপ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত কর্মচারী সংগঠনের বক্তব্য হচ্ছে সে বিষয়ে কোনো স্পষ্ট রূপরেখা নেই। সেই কারণেই তারা কিন্তু এই আইনি পদক্ষেপ নিয়েছেন। এখন এই কর্মচারীদের এই পদক্ষেপের পরে প্রশাসনের তরফ থেকে ঠিক কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই কিন্তু দেখার। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এখনো বকেয়া ডিএ কেন দেয়া হচ্ছে না সেই কারণে আইনি পথে হাঁটলো ডিএ নিয়ে কর্মচারীদের সংগঠন। ধন্যবাদ তোমায় সৌভিক। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি এ প্রসঙ্গে কি বলেছেন রাখবো আপনাদের সামনে। মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিবের কাছে কন্টেম নোটিশ পেশ করলাম। তার মূল কারণ হচ্ছে, আপনারা সকলেই জানেন যে গত 5ই ফেব্রুয়ারি যে ডিএ দেওয়ার প্রেক্ষিত 25% ইমিডিয়েট এফেক্টের কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা ওই দিনই অর্ডার দুটো মাননীয় মুখ্য সচিব এবং অর্থ সচিবের কাছে প্রেরণ করেছি। কিন্তু 7 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার কারণে আজই কন্টেম নোটিশ আমরা আজকে নবান্নে গিয়ে 2 অফিসিয়ালের কাছে দিয়ে আসলাম এবং তারা সেটা রিসিভও করেছে। অর্থাৎ আপনারা শুনলেন যে 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল অবিলম্বে বকেয়া ডিএর 25% মেটাতেই হবে, সেই নির্দেশ কেন অমান্য করা হচ্ছে, আদালত অবমাননা হচ্ছে তাতে, এইভাবেই আইনি পদক্ষেপের রাস্তায় হাঁটে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। তারা নোটিশ দিল মুখ্য সচিব এবং অর্থ সচিবকে। সুপ্রিম কোর্ট নির্দিষ্ট রায় দিয়ে বলেছেন 25% এরিয়ার ডিএ ইমিডিয়েট ইফেক্টে মিটিয়ে দিতে হবে এবং একটি হাই পাওয়ার্ড কমিটি তৈরি করতে হবে। সেই কমিটি ডিসাইড করবেন টোটাল কত অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে, কতগুলো ইনস্টলমেন্টে সেই পেমেন্ট হবে, সেটা হাই পাওয়ার্ড কমিটি তৈরি করবেন, যার মাথায় রয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা সহ আরো 2জন হাইকোর্টের বিচারপতি এবং সিএজি অথবা তার সিনিয়র মোস্ট অফিসিয়ালস।
ফলে এই 25% এরিয়া দিয়ে একদিকে না মেটানো, এর ফলে এই কন্টেম্প নোটিশ এবং এই হাই পাওয়ার্ড কমিটি এবং তার টোটাল অ্যামাউন্ট কত পেমেন্ট করতে হবে, কতগুলো ইনস্টলমেন্টে সেটা ডিসাইড করবেন এবং সেটি ডিসাইড হবে 6 মার্চের মধ্যে, এবং 31 মার্চের মধ্যে কমিটি নির্ধারিত ফার্স্ট ইনস্টলমেন্ট সেটা দিয়ে পেমেন্ট করতে হবে এবং আদালতের সামনে 15 এপ্রিল স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। এখনো পর্যন্ত 25% যে এরিয়া দিয়ে যেটা ইমিডিয়েটলি পেমেন্ট করতে বলা হয়েছিল, এখনো পর্যন্ত সেটা পেমেন্ট হয়নি। তার ফলে আজকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে মৌলিক মুখোপাধ্যায়রা তারা রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্যের অর্থ সচিবকে কন্টেম্প নোটিশ দিয়েছে। আগামীকাল শেষ হচ্ছে এসআইআর শুনানি, তার আগে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার। 1 ঘন্টারও বেশি সময় ধরে ভার্চুয়াল বৈঠক চলেছে, যেখানে স্পষ্ট ভাষায় মুখ্য নির্বাচন কমিশনার ফের জানিয়ে দিয়েছেন যে একজনও অবৈধ ভোটার বা বিদেশি ভোটার যেন চূড়ান্ত ভোটার লিস্টে ঠাঁই না পায়, ভোটার লিস্টে কোনো বিদেশির নাম যেন না থাকে তা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি এটাও দেখতে হবে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। এই ভার্চুয়াল বৈঠকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমার বলে কমিশন সূত্রে খবর। ভিডিও কনফারেন্সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালও ছিলেন। এছাড়াও জেলা নির্বাচনী আধিকারিক যারা জেলা শাসক তারাও উপস্থিত ছিলেন এই ভার্চুয়াল বৈঠকে। বৈঠকের আগে সিইও মনোজ আগরওয়াল কি বললেন একবার শুনুন। ইসিআই করছে, ফুল কমিশন করছে, ডিও সঙ্গে আমাদের সঙ্গে করছে ফুল কমিশন। এটা বিষয়বস্তু হবে এসআইআর নিয়ে, এসআইআর কি প্রোগ্রেস হয়েছে নিয়ে হয়েছে। আমাদের এখন ডেট আসছে 21 তারিখ মধ্যে সব ইআরও কে কাজ শেষ করতে হবে, 28 তারিখ মধ্যে রোল টানতে হবে, ওর আগে হেলথ চেকআপ করতে হবে, স্ক্রুটনি করতে হবে, এসব জিনিস আমার নলেজ নেই। যদি ওরা হঠাৎ করে করতে চান তো ওরা মালিক আছেন যেটা করতে চান। মোটামুটি ইলেকশনকে নিয়ে প্রিপেয়ার তো টোটালি, যে ওনাদের কিছু জানাতে হলে যে হঠাৎ করে এরকম নিশ্চয়ই আমরা অলওয়েজ প্রিপেয়ার থাকি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভার্চুয়াল বৈঠককে মনে করা হচ্ছে, তার কারণ আগামীকাল এসআইআর এর শুনানি শেষ হচ্ছে আর এরই মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। এই অবস্থায় স্পষ্ট নির্দেশ দিলেন মুখ্য নির্বাচন কমিশনার, একজনও অবৈধ ভোটার বা বিদেশি ভোটার যেন চূড়ান্ত ভোটার লিস্টে ঠাঁই না পায়। সুকান্ত মজুমদার তা নিয়ে কি বলছেন আজকের এই বৈঠক নিয়ে দেখুন। ভারতবর্ষের সংবিধান যাকে বৈধ ভোটার বলে বা যাদেরকে বৈধ ভোটার হিসেবে চিহ্নিত করে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বৈধ ভোটারের সাথে সাথে ওনার চোখে বৈধ ভোটার হচ্ছে বাংলাদেশ থেকে আসা সমস্ত মুসলিম অনুপ্রবেশকারীরাও, তারাও বৈধ ভোটার। তো ভারতবর্ষের সংবিধান তো সেটাকে সমর্থন করে না, তো নির্বাচন কমিশন তো সংবিধান অনুসারে কাজ করবে এবং নির্বাচন কমিশন সেই অনুসারে কাজ করছে। এবং নিশ্চয়ই আপনাদের কাছেও খবর এসেছে, বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারিকেও ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে এবং তিনি সম্ভবত দিল্লি যাচ্ছেন। ভারতবর্ষের সংবিধানের ক্ষমতা কতটা নির্বাচনী বিধি লাগু হলে পরে পশ্চিমবঙ্গের অফিসাররা আরো ভালো করে বুঝতে পারবেন। স্পষ্ট ভাষায় মুখ্য নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছেন কোনো অবৈধ ভোটার বা বিদেশি ভোটারের ঠাঁই যেন চূড়ান্ত ভোটার লিস্টে না থাকে, পাশাপাশি কোনো বৈধ ভোটার যেন চূড়ান্ত ভোটার লিস্ট থেকে বাদ না যায় সেটাও সুনিশ্চিত করতে হবে। যদিও কমিশনের সদিচ্ছা নিয়ে সংশয়ী তৃণমূল কংগ্রেস। কি বলছেন দেবাংশু ভট্টাচার্য দেখুন। আমরাও তো কেউ বিদেশি ভোটার এ রাজ্যে বা দেশের মাটিতে থাকুক চাই না, আবার আমরা এটাও চাই না একজন বৈধ ভোটারের নাম বাদ যাক। এই দুটো কথা আমাদেরও, এই দুটো কথা নির্বাচন কমিশনারও বলছেন। আমার আপনার মতো সাধারণ মানুষ, আমার আপনার আত্মীয় স্বজনের লাইনে দাঁড়িয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর লাইনে দাঁড়িয়েছে, নাতি লাইনে দাঁড়িয়েছে, অমর্ত্য সেন লাইনে দাঁড়িয়েছে, জয় গোস্বামী লাইনে দাঁড়িয়েছে। এরা তো কেউ বিদেশি নয়। এবং যে পরিযায়ী শ্রমিক বা গরিব মানুষরা যারা ধরুন বাইরে কাজ করে, তাদেরকে 5 বার 6 বার নোটিশ দিলে তারা যারা উপস্থিত হতে পারছে না, কারণ তাদের পক্ষে 500 টাকা টিকিট কেটে 20 বার আসা যাওয়া সম্ভব না, তো তাদের নামটা তো বেমালুম বাদ দিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। সমাজের যে গরিব শ্রেণী যারা তৃণমূল কংগ্রেসকে উজাড় করে ভোট দেয়, তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া এবং বাংলা ভাষী মানুষদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, এটাই নির্বাচন কমিশনের উদ্দেশ্য ছিল। এখন গোয়াজিউ লাইক সাজছেন, এখন ওই রাবণের মতো সাধু সেজে ভবতী ভিক্ষাং দিয়েই বলছেন সীতার কাছে গিয়ে, কিন্তু লক্ষণ রেখা পেরোলেই সীতাও জানে তাকে হরণ হতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।